স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। সার্চ কমিটি ছাড়া ইসি গঠনের সুযোগ দেখছেন না আইনমন্ত্রী। সুষ্ঠু নির্বাচন আদায়ে গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি বিএনপির। বারো থেকে ১৭ বছরের ৩০ লাখ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত। নিবন্ধন অ্যাপ তৈরির পরই টিকাদান। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পরমাণু চুল্লি রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন। দক্ষিণে আরেকটি স্থাপনের চিন্তা প্রধানমন্ত্রী। অনলাইনে সক্রিয় জঙ্গিরা পূজায় হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ডিএমপি। করোনায় সীমিত আয়োজনের পরিকল্পনা। এবং মাদক মামলায় হাজিরায় দেরি করায় পরিমণিকে সতর্ক করেছে আদালত। আত্মসমর্পণের পর জামিনের মেয়াদ বৃদ্ধি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবর। সর্বোচ্চ আদালতে রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী। তিনি আরো বলেন, 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন কমিশন আইন করা সম্ভব নয়, তাই এবারও সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হবে কমিশন। আইন করা হবে পরের বার। সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেছেন আইনমন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্স। এবারের অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুরুতেই আওয়ামী লীগের সময়ে আইন বিচার ও সংসদ বিষয়ে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী। নির্বাহী, আইন ও বিচার বিভাগের স্বাতন্ত্র্য সমুন্নত রেখে সরকার কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিকে সরাসরি নাকচ করেন আইনমন্ত্রী। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এখন কিন্তু আর তর্কের কোনো অবকাশ নাই। তার কারণ হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে রায় সেটা যখন আমরা মানি তখন আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। এখন ওনারা যদি সেটা না মানতে চান আমার কিছু বলার নাই, কিন্তু রায় যেহেতু আদালতের হয়েছে সেই রায় থাকবে। প্রশ্ন ওঠে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের দাবি নিয়ে। মন্ত্রী জানান, করোনার সময়ে সব সদস্যের উপস্থিতিতে সংসদ অধিবেশন করতে না পারার কারণে এবার আর সময় হবে না। আইনটা করার প্রয়োজন এসছে, ঠিক আছে, আইন হবে, কিন্তু এর মধ্যে এই 15ই ফেব্রুয়ারির মধ্যে এরকম আইন একটা করা সম্ভব নয়। 15ই ফেব্রুয়ারি ওনাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেই কারণেই আমি বলেছি এইবার এই সার্চ কমিটি এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাব। আইনমন্ত্রী আরও বলেন, সার্চ কমিটির গ্যাজেট আইন না হলেও সবার মতামত নিয়ে রাষ্ট্রপতি যেহেতু এটি করেছেন সেহেতু তা আইনের মতোই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গণতন্ত্র নেই দাবি করে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য 90-এর চেয়ে আরও বড় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরের গণতন্ত্র খুঁজে বেড়াচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এ সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে। আরো একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। এই হাসিনাকে সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। অপরদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলেন তা করেন না। দলীয় সরকারের অধীনেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে তার বিশ্বাস। বিএনপির হটকারিতা এবং নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গের যে অপরাজনীতি, তাতে কোনো ফল অতীতে আসেনি, ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না। মুখে তারা যতই বলুক, নির্বাচনে তারা আসবে। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে তাদের আসতেই হবে।
বিএনপি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে বলেও জানান ওবায়দুল কাদের। মনে করি বিএনপির আত্মশুদ্ধি প্রয়োজন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমঝোতা না হলে দেশে অরাজকতা এবং প্রাণহানির শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দুপুরে নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, 50 বছরের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন আইন প্রণয়ন হয়নি। সঠিক সময়ে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন গঠন আইন করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ভোটারদের নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফেরা নিয়েও শঙ্কা প্রকাশ করেন মাহবুব তালুকদার। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন জনের তর্ক বিতর্ক এখন তুঙ্গে। গত 50 বছরের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগের আইন প্রণয়ন করা হয়নি। জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্রের প্রতি আস্থা থাকলে এই আইন করা অনস্বীকার্য। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব দলের সমঝোতা ছাড়া এহেন আইন করা অসম্ভব। 12 থেকে 17 বছরের 30 লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ফাইজারের 60 লাখ ডোজ টিকা। নিবন্ধনের অ্যাপ তৈরির পরই শুরু হবে কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে দেশের 8 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। খুলেছে স্কুল, ক্লাস চলছে সীমিত আকারে। শিক্ষার্থীদের করোনা সংক্রমণের খবরও পাওয়া গেছে। তাদেরকে টিকা দেওয়ার পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত টিকা না থাকা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় সম্ভব হয়নি। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, শিক্ষার্থীদের শুধু ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে সম্মতি পাওয়া গেছে। ফলে সরকারের হাতে মজুদ 60 লাখ ফাইজারের টিকার পরিকল্পনা বদলে গেল। এই টিকা এখন দেয়া হবে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের। 2 ডোজ মিলিয়ে 30 লাখ শিক্ষার্থী পাবে এই টিকা। ইমিডিয়েটলি শুরু করব, তার প্রস্তুতি চলছে। আমাদের হাতে এই টিকা 60 লক্ষ টিকা আছে ফাইজারের, এবং আরও 70 লক্ষ টিকার আমরা পেয়েছি, প্রতিশ্রুতি পেয়েছি। এই সবগুলো টিকাই আমরা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে 12 থেকে 17 বছর তাদেরকে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের কিভাবে টিকা দেয়া হবে তা নিয়ে কাজ চলছে। তৈরি হচ্ছে নতুন অ্যাপ। আমরা জানি যে তাদের এনআইডি নাই, কিন্তু জন্ম সনদ তো আছে। আমরা জন্ম সনদের মাধ্যমে দিব, স্কুল থেকে তারা দিবে, স্কুল থেকে সার্টিফাই করবে। এই সব কিছু দেখেই আমরা দিব। এবং আমরা আমাদের যে আইসিটি মন্ত্রণালয়কেও বলে দিয়েছি যে তারাদের জানি নিবন্ধন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য, এবং নিবন্ধনের প্রক্রিয়া আরও বৃদ্ধি করতে বলেছি। দেশে এ পর্যন্ত করোনার টিকা এসেছে 7 কোটি 22 লাখ ডোজ। স্বাস্থ্যমন্ত্রী জানান, জানুয়ারির মধ্যে আরও আসবে 16 কোটি ডোজ টিকা। মার্চের মধ্যে টিকা দেয়া হবে 12 কোটি মানুষকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। করোনা স্বাস্থ্যবিধি মেনেই হলে উঠেছেন শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাসের কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার পর এই স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন তারা। চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা হয় 5 অক্টোবর। আর রোববার থেকে হলে ঢুকতে পারছেন সব বর্ষের শিক্ষার্থীরা। করোনা স্বাস্থ্যবিধি মেনেই হলে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। একটি রুমে থাকছেন সর্বোচ্চ 8 জন। দীর্ঘদিন পরে হলে ফিরে খুশি ছাত্রীরা। ডিপার্টমেন্ট হলের সব প্রিয় মুখ দেখে সত্যি অনেক আবেগ আপ্লুত আমরা। হল খোলাটা আমাদের জন্য ঈদের থেকে কম না। তবে এখনো সব ছাত্রী হলে আসেননি। একই সাথে গণরুমও থাকছে না বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। প্রতি রুমে 20 জন, একটা রুমে ছিল 23 জন স্টুডেন্ট।
তো সেই রুমগুলা যেহেতু এখন আর গণরুম নাই, ওরা একদম রেগুলার রুম হিসাবেই আমরা ট্রিট করছি। আমরা প্রতি বেডে সর্বোচ্চ 2 জন করে, প্রতিটা রুমে 8 জন করে ছাত্রী দিচ্ছি। ছাত্ররাও স্বাস্থ্যবিধি মেনেই থাকছেন হলে, তবে ক্যাম্পাস খোলার পর স্বাস্থ্যবিধি বজায় রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয়ে তারা। হলে থাকার যে বেনিফিশিয়াল ইফেক্টগুলো আছে ওগুলো আমরা পাচ্ছি। রুমগুলোতে ময়লা হয়ে গেছে, এগুলো গুছায় নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। প্রতিটা ভবনে এগুলো আছে, প্রবেশদ্বারে এগুলো আছে, এবং প্রধান ফটকের পাশেও আমরা 2টি এরকম হাত ধোয়ার ব্যবস্থা করেছি। হলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দায়িত্বশীল আচরণ করে, কারণ যাদের ছাত্রত্ব থাকে না তারা কিন্তু আমাদের নতুন শিক্ষার্থী যারা তাদের জন্য পথ করে দেয়। তো এটি সবাই দায়িত্বশীল আচরণ করলে এই ধরনের সংকট থেকেও আমরা নিরসন পাব। আগামী 17 অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে। করোনার এই সময়ে যে একাডেমিক ক্ষতি হয়েছে সেটি পোষাতে কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট পরিকল্পনা বিশ্ববিদ্যালয় খোলার আগেই নিতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেদিকেও নজর রাখার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 11 জনই নারী এবং পুরুষ 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,688 জনের। 821টি ল্যাবে 24 ঘন্টায় 20,355 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 481 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.36%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,62,359 জনে। সুস্থ হয়েছেন আরও 699 জন। এ নিয়ে মোট সুস্থ 15,23,833 জন। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে বিশ্বব্যাংকের এক গবেষণায় উঠে এসেছে। প্রতি দশকে সারা বিশ্বে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ দ্বিগুণ হচ্ছে। আর বর্ষার দীর্ঘ হওয়ায় এডিস নিধনে পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। 1976 সাল থেকে এ পর্যন্ত জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বেড়েছে অন্তত 0.5 ডিগ্রি সেলসিয়াস। তারতম্য দেখা দিয়েছে ঋতু বৈচিত্র্যে। বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদন বলছে, জলবায়ুর প্রভাবে তাপমাত্রার পাশাপাশি বেড়েছে বৃষ্টি, দীর্ঘ হচ্ছে বর্ষাকাল। গরম রাতের সংখ্যা এটা আপনার বিশেষ করে মার্চ, এপ্রিল মাস, মে মাস এটা অনেকটা বেড়ে যাবে। সকালে বৃষ্টিটা কমে যাবে, পক্ষান্তরে আপনার প্রি মনসুন, পোস্ট মনসুন বৃষ্টি এটা বেড়ে যাবে। বর্ষা দীর্ঘ হওয়ার কারণে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এডিসের বংশবিস্তার। আগামীতে বর্ষার আগে পরে বৃষ্টি বাড়তে পারে বলছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আগে বর্ষাকালে আমাদের বৃষ্টি একটানা 3 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন বৃষ্টি হতো, তাতে করে মশার উৎপাদন কম হতো। আর এখন হচ্ছে বৃষ্টি হয় 3 দিন বৃষ্টি নেই, আবার 2 ঘন্টা বৃষ্টি হয়, আবার 2 দিন বৃষ্টি নেই। বিশেষ করে ছোট ছোট গর্তগুলোতে পানি জমছে। গত 3 দশকে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে দ্বিগুণ হারে। মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে দমন পদ্ধতিতে পরিবর্তন আনার পরামর্শ কীটতত্ত্ববিদদের। অ্যাডাপ্টেশনকে লক্ষ্য রেখে মশার যে অভিযোজন, মশার যে স্বভাবগত পরিবর্তন, সেটিকে বিবেচনায় রেখে সেটিকে গবেষণা করে যদি এডিস মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে পরিবর্তিত করে নেওয়া যায়। জলবায়ুর এমন পরিবর্তনে কিউলেক্স মশারও প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করে কথা বলেন তিনি। দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী। কার্বন মুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঈশ্বরদীতে স্থাপন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরমাণু শক্তি রূপান্তরে যে স্বপ্নের শুরু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। মূল নির্মাণ কাজ শুরু 4 বছরের মাথায় স্থাপন হলো প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। গোটা প্রক্রিয়ায় সহায়তা করেছে রাশিয়ান ফেডারেশন। রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
to this project. অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে মানে আমি বলবো আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরমাণু শক্তি আমরা আমাদের এই শান্তির জন্য ব্যবহার করছি। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়। কাজে আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। সময় মতোই এখানকার 2টি ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। যদি আমাদের এখানে আসলে খুব শক্ত মাটিওয়ালা জায়গা পাওয়া খুবই কঠিন দক্ষিণ অঞ্চলে, তারপরেও বিভিন্ন দ্বীপ বিভিন্ন জায়গা আমরা সার্ভে করছি যে আমাদের আরেকটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, সেখানে যদি আমি আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। নিরাপত্তা নিশ্চিত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকে পরিবেশ বান্ধব হিসেবে বিবেচনা করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এর মাধ্যমে বাঙালি নিউক্লিয়ার জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পাবনা। জঙ্গিরা অনলাইনে সক্রিয় দাবি করে দুর্গাপূজায় হামলার আশঙ্কা করছে পুলিশ। ডিএমপি কমিশনার জানিয়েছেন, রাতে মণ্ডপে হামলার পরিকল্পনায় প্রচারণা চালানো হচ্ছে। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এদিকে পূজা উদযাপন কমিটি বলছে, করোনার কারণে এবারও উৎসব নয়, শুধু পূজায় সীমাবদ্ধ থাকবে সব আয়োজন। সোমবার শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে আয়োজন শেষ, পুরোপুরি প্রস্তুত দেবী দুর্গাকে স্বাগত জানাতে। এবার দেবী আসবেন ঘোড়ায় আর যাবেন দোলায়। রোববার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয়, তাই দুর্গাপূজায় হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একাকী উৎসাহী হয়ে হামলা চালানো, সেটার জন্য তারা অনবরত পোস্ট দিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে তারা অনুরোধ করছে যে রাত্রেবেলা তোমরা যখন পুলিশ থাকবে না, মানুষজন কম থাকবে, সেই সময়টা বেছে নাও। হ্যাঁ, যে কোনো একটা মণ্ডপে হামলার জন্য মানে তোমরা তৈরি হও। এই ধরনের নানাবিধ প্রচারণা তারা চালাচ্ছে, কিন্তু তাদের প্রচারণায় কে উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু করছে এরকম কোনো তথ্য আমাদের কাছে। এদিকে পূজা উদযাপন কমিটি জানায়, এবার সারা দেশে 32,000-এর বেশি আর ঢাকা মহানগরে 238টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। তবে এবারও করোনা সতর্কতায় পূজায় আরতি বা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না, হবে শুধু সাত্ত্বিক পূজা। বলছি যে কোনো এই ধরনের বাজনা টাজনা এই জাতীয় উৎসব জাতীয় জিনিস সাত্ত্বিক পূজা সেটা হবে না, শুধু সাত্ত্বিক পূজা, তার অঞ্জলি দিতে পারবে। যারা বয়স্ক এবং করোনার টিকা নেননি তাদের পূজা মণ্ডপে না আসার অনুরোধ জানানো হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলা বা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজিত পূজা মণ্ডপের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি জানান, এবার 500 পুজো মণ্ডপ বেশি হচ্ছে, এগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কাউকেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না। ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এবারের পূজা উদযাপনের আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠান সিকিউর করার দায়িত্ব আমাদের নিরাপত্তা বাহিনীর, আমাদের কাজে আমাদের চোখ কান খোলা রয়েছে।
আমরা মনে করি আমরা সজাগ রয়েছি, আমরা কাউকে এই ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। রাজধানীতে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে মোটরসাইকেল আর পরিবহন নিয়ম না মেনেই চলছে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং। অ্যাপে নয়, চুক্তিতে বেশি ভাড়া আদায়ে আগ্রহ চালকদের। অভিযোগ যাত্রীদের, চুক্তিতে যাওয়ায় চালক এবং যাত্রী উভয়ই পড়ছেন নিরাপত্তার ঝুঁকিতে। দেশে রাইড শেয়ারিং চালুর পর থেকেই রাজধানীর রাস্তায় প্রতিনিয়ত নতুন নতুন মোটরসাইকেল নেমেছে। পরিবহন নিয়ম না মেনে অনিয়ন্ত্রিতভাবে চলছে বলে অভিযোগ যাত্রীদের। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। যাচাই বাছাই করে যদি প্রকৃতপক্ষে নিশ্চিত হওয়া যায় যে তারা অ্যাপসবিহীন গাড়ি চালাচ্ছেন অথচ রাইড শেয়ারিং করতেছেন, সেক্ষেত্রে আমরা সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রচুর মামলা দেওয়ার ব্যবস্থা করি। যাত্রার শুরুতে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে আসলেও এখন নতুন নৈরাজ্যের নাম রাইড শেয়ারিং। চালকদের অতিরিক্ত ভাড়া আর খেপেই তাদের মনোযোগ বেশি। চালকদের দাবি, রাইড শেয়ারিং কোম্পানি টাকার একটি বড় অংশ নিয়ে যায়, ফলে অ্যাপে নয় খেপেই বেশি আগ্রহ তাদের। অ্যাপসের বাইরে চালানোর কারণ হচ্ছে যে 25%টা কাইটা নিতেছে, ওইটা আমাদেরকে পোষাচ্ছে না। আমরা যদি কমপ্লেন করি ওদের কাছে, ওরা এগুলা ওই মানে ওভার কর্তৃপক্ষ এগুলো শুনে না। চালকরা অ্যাপে যেতে চান না বলে অভিযোগ যাত্রীদের। বেশি আয়ের আশায় চলে চুক্তিতে। আসলে অ্যাপসে ওনারা যেতে চায় না, অ্যাপসে একটু বেশি পড়ে, তারপরে কোম্পানিকে একটা সার্ভিস চার্জ ওনাদের দিতে হয়, ফি দিতে হয়, এই জন্য ওনারা এটা করে না। আমি অ্যাপসের মধ্যে অনেকবার চেষ্টা করছি, এই জন্য গাড়ি পাইনি, এই জন্য আসি এখানে চেষ্টা করতেছি। ওইখানে বাচ্চার অবস্থা খুব ক্রিটিক্যাল, তো এই জন্য যাওয়ার চেষ্টা করতেছি। সড়কে চালকরা থাকেন বেপরোয়া। মোটরসাইকেলের 50% আরোহী ভোগেন অনিরাপত্তায়, আর 30% চালক নিম্নমানের হেলমেট পরেন। বুয়েটের এআরআই রাইড শেয়ারিং জরিপে এসব তথ্য উঠে আসে। মোবাইল কোর্টের একটা বিধান রাখতে হবে, কেননা জানেন আমরা বাঙালি হিসাবে সবসময় কিন্তু একটু ফাঁকি দেওয়ার প্রবণতা আমাদের থাকে। ওই ব্যক্তি যদি এই যে বৈধ কোনো অ্যাপ ইউজ না করে গাড়ি চালান, সেক্ষেত্রে তিনি যদি নিহত বা আহত হন, তাহলে এই ক্ষতিপূরণ কিন্তু তিনি পাচ্ছেন না। বিআরটিএ তথ্য বলছে দেশে নিবন্ধিত মোটরসাইকেল 31 লাখের বেশি, যা মোট যানবাহনের 68%, আর ঢাকাতেই নিবন্ধিত মোটরসাইকেল প্রায় 8 লাখ। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি প্রাইভেট কারের ভেতর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি ইউডিসিএল কনস্ট্রাকশন লিমিটেডের বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার এই গাড়িটি হারিয়ে গেছে বলে চালক সজল সহ ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি হয়েছিল। পুলিশ জানিয়েছে একথা। কাল থেকে রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় টয়োটা ফরচুনার মডেলের এসইউভি ক্যাটাগরির গাড়িটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। রাত হতেই গাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। আজকে নাকি হঠাৎ করে গন্ধটা বাইর হয়েছে, কে করছে এখন সঠিক জানা যায়। পরে আস্তে আস্তে লোক বাড়তেছে, তারপর দেখি গাড়িতে লাশের গন্ধ আসতেছে। দেখা যায় না, কালো গ্লাস তো এ পর্যন্ত গাড়ি ময়লা মাইকে আছে। পরে পুলিশ খবর পেয়ে গাড়িটির চারপাশ ঘিরে ফেলে। গাড়ির আয়নায় উকি দিয়ে পেছনের সিটে একটি মরদেহ বসা অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিন ইউনিট এসে মরদেহ উদ্ধার ও আলামত শনাক্ত করে। গাড়িটি ইউডিসিএল কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ব্যবহার করতেন। বৃহস্পতিবার গাড়িটি চালকসহ হারিয়ে যায় বলে জানায় পুলিশ। গাড়িটি ইউডিসি কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান এমডি আবুল কালামের ব্যবহার করা গাড়ি। এই গাড়িতে উনি 7 তারিখে গাড়িটি তাকে ধানমন্ডির নামিয়ে দেওয়ার পরে চালক সহ নিখোঁজ ছিল। উনি আজকে জিডি করেছেন, তো আমরা ধানমন্ডি থানা পুলিশের সহযোগিতায় এখানে গাড়িটি লোকেট করা হয়েছে। মরদেহর পরিচয় জানা যায়নি। এই ঘটনায় তেজগাঁও শিল্প অঞ্চল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় হাজিরা দিতে দেরি করে আসায় পরিমণিকে সতর্ক করেছে আদালত। তবে আত্মসমর্পণের পর পেয়েছেন জামিন, আর অভিযোগপত্র গ্রহণ করে তার মামলাটি বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার। বনানী থানার মাদক মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিনে ছিলেন পরিমণি। বিচারিক আদালতের নিয়মানুযায়ী সকালেই হাজিরা দিয়ে করতে হয় জামিন আবেদন। তবে 1.5 ঘন্টার বেশি অপেক্ষার পর দুপুর 12টায়ও তিনি না এলে সময় আবেদন করেন তার আইনজীবী। পরে শুনানির সময় ঠিক হয় দুপুর 2:30টায়।
বেলা 1:30টার দিকে আদালতে হাজির হন পরিমণি ও তার 2 সহযোগী দীপু ও কবির হোসেন। পরে অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি পাঠানো হয় বিচারিক আদালতে। একই সঙ্গে জামিন পান পরিমণি। তবে সময়মতো হাজির না হওয়ায় তাকে সতর্ক করা হয়েছে। আর আদালত উভয় পক্ষ তারা আসামি পক্ষ তো শুনে তার জামিনটা দিয়েছে এবং যেহেতু চার্জশিট এসছে এই মামলাটা এখন বিচারের জন্য অন্য আদালতে বদলি হবে। আমি একটার সময় আদালতে এসেও সেখানে আসামি উপস্থিত ছিল না এবং সেখানে কোনো তাকে যে ফ্রেশ জামিন নিতে হবে সে কোনো জামিনের দরখাস্ত ছিল না। আসামি পক্ষকে এটা বলা হয়েছে যে ভবিষ্যতে যদি এই ধরনের না হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন। সড়কে যানজটের কারণে পরিমণির আদালতে আসতে দেরি হয়েছে বলে জানান তার আইনজীবী। এ সময় অসুস্থ হয়ে পড়েন পরিমণি। পরিমণি প্রচন্ড গরমে আজ কয়েকদিনই একটু অসুস্থ ছিল। আজকে বিজ্ঞ আদালতে খুব সাফোকেটিং পরিবেশ থাকায় সবাই ভিড় জমায়, যার কারণে একটু অসুস্থ হয়ে পড়ে। উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে। এছাড়া পরিমণির বিরুদ্ধে দেয়া মাদক মামলার অভিযোগপত্রের নকলের কপির জন্য তার আইনজীবীরা আবেদন করলেও তা খারিজ করে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে আরব আমিরাতে। লিটন মুশফিকদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এবারও ভালো কিছু সম্ভব বলছেন খালেদ মাহমুদ সুজন। রুবেলকে দলে রেখে দেয়া আর বিপ্লবকে দেশে পাঠানোর সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন এই বিসিবি পরিচালক। টাইগারদের সুখ স্মৃতিগুলোর মধ্যে অন্যতম একটা রয়েছে আরব আমিরাতে। 2018 এশিয়া কাপের ফাইনালে শেষ বলে না হারলে দেশের সেরা অর্জন হয়ে থাকতো সেটা। টিম লিডার হিসেবে বড় অবদান ছিল খালেদ মাহমুদ সুজনের। তীরে এসে তরি ডোবার সেই কান্নার মুহূর্তগুলো এবার টি-20 বিশ্বকাপের জন্য হতে পারে শক্তি। লিটন এখন এক্সপিরিয়েন্স, যদি জ্বলে উঠে নাইম শেখ লিটন, তাহলে আমাদের আটকানো মনে মুশকিলই হবে। প্রত্যাশা আমার সবসময় ভালো। আমি সবসময় চিন্তা করি বাংলাদেশ যে কোনো টুর্নামেন্টে যাবে বেস্ট লেভেল খেলবে। আমি কয়েকটা মিডিয়াতে অলরেডি বলেছি যে আমরা সেমিফাইনাল খেলবো বলে আমি বিশ্বাস করি। দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ওমান থেকে দুবাইয়ে গেছে দল। বিশ্বকাপ দলের সাথে রুবেলকে যুক্ত করা হলেও ফেরত পাঠানো হচ্ছে বিপ্লবকে। অতীতে তার মতো তানভীর লিখনরা সুযোগ না পেয়ে হারিয়ে গেছেন, তাই বিপ্লবের কষ্টটা অনুভব করতে পারছেন ক্রিকেটার তুলে আনার এই কারিগর। বিসিবির নতুন মেয়াদে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পেলে অনূর্ধ্ব 14 ও 16তেও রাখতে চান লঙ্গার ভার্সনের ম্যাচ, যেখানে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন। আমরা তো 18-এ গিয়ে ওয়াইসিএলটা খেলি, বাট আমরা 14-16 এখন থেকেই 2-ডে 3-ডে ম্যাচগুলো খেলার চেষ্টা করবো। একটা মানে যেটা আমরা ওয়াইসিএল করি সেটা 16-এ আমরা 3-ডে এবং 14-এ আমরা হয়তো 2-ডে করবো, এবং একটা বাধ্যবাধকতা করবো আমরা দরকার পড়লে এইসব খেলাগুলো সুপার সাব দিব। তো সুপার সাব দিব শুধু একটা লেগ স্পিনারের জন্য, যে একটা লেগ স্পিনারকে তারা খেলাতে বাধ্য এবং সে 20 ওভার বল করবে প্রতি ইনিংসে। সামনের বছরের শুরুতে যুব বিশ্বকাপ, শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জটা কঠিন করেছে করোনা। তবে বিশ্বকাপ ধরে রাখার ব্যাপারে ইতিবাচক খালেদ মাহমুদ সুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিব মুস্তাফিজের মতো আইপিএলে ছিল টাইগার স্টাফের একজন। অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখর কাজ করেছেন হায়দ্রাবাদের সাথে। বিশ্লেষণের মাধ্যমে অনেক ক্রিকেটার এবং আমিরাতের উইকেট সম্পর্কে ধারণা আরও পরিষ্কার হয়েছে। শ্রীনির এই অভিজ্ঞতা বিশ্বকাপে পরিকল্পনা সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন বিসিবির ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ। আধুনিক ক্রিকেটে পারফরম্যান্স অ্যানালিস্ট কোচিং স্টাফের অবিচ্ছেদ্য অংশ। নিজ দলের পাশে প্রতিপক্ষের শক্তি দুর্বলতা খুঁজে গেম প্ল্যান সাজানোয় ওদের ভূমিকা অনেক। বাংলাদেশে ওই কাজটা করে যাচ্ছে এক ভারতীয়, শ্রীনিবাসন চন্দ্রশেখর। বহুদিন হলো আছেন টাইগার ডেরায়। রিয়াদ সাকিবদের সাথে বোঝাপড়াও দারুণ। টি-20 বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ হবে শ্রীনিবাসের উপস্থিতি। আইপিএলের দল হায়দ্রাবাদে কাজ করার সুবাদে আমিরাতের কন্ডিশন আর অনেক ক্রিকেটারকে বুঝেছেন বিশ্লেষণ করে। আইপিএলের নিজ দলের রাশিদ, নাবিক কিংবা উইলিয়ামসন, ভুবনেশ্বরকে দেখেছেন কাছে থেকে, যারা বিশ্বকাপ সুপার 12-এ থাকবে প্রতিপক্ষ শিবিরে। তাই শ্রীনির বিশ্লেষণ তথ্য টাইগারদের সাহায্য করবে নিঃসন্দেহে। শ্রীনিবাস জাতীয় দলের কম্পিটিটর অ্যানালিস্ট ও আছে, ওইখানে ওর সাথে কথা বলতেছি। মিডিয়াম পেস বোলার যারা ব্রাভো বা আরও যারা সাকসেস হচ্ছে আইপিএলে, ওদের ভিডিও ক্লিপস দেখে কিছুটা লার্ন করার চেষ্টা করতেছি। এটা টোটালি নির্ভর করে আপনার কাছে এনাফ তথ্য আছে কিনা এবং আপনার কাছে এনাফ ভিডিও আছে কিনা, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন অনেক স্বয়ংসম্পূর্ণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শ্রীনিবাসন পরিচিত চরিত্র, তাই বহু ক্রিকেটার নিয়ে তার কাজ।
বিশ্লেষণের মাধ্যমে প্রতিপক্ষ তারকাদের রহস্য খোলাসা হতেই পারে, সেটাই তো খুব জরুরি বাংলাদেশের জন্য। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেশের দ্রুততম মানব ইসমাইল হোসেনকে 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। তদন্ত কমিটির সিদ্ধান্তে ঘরোয়া ও আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবেন ইসমাইল। গণমাধ্যমে ইসমাইলের বিভিন্ন মন্তব্য ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেই এই শাস্তি জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। টোকিও অলিম্পিকের মাস দুয়েক আগে আবেদনপত্র নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে গিয়েছিলেন স্প্রিন্টার ইসমাইল হোসেন। 400 মিটার স্প্রিন্টার জহির রায়হানকে ফেডারেশন ওয়াইল্ড কার্ডের জন্য বিবেচনা করায় আপত্তি জানিয়েছিলেন। অলিম্পিকে 100 মিটার স্প্রিন্টে অংশগ্রহণের রেওয়াজ বাংলাদেশের, সেটা না হওয়ায় সে সময় সমালোচনা হয়েছে। ক্ষুব্ধ ইসমাইল গণমাধ্যমেও ফেডারেশনকে ইঙ্গিত করে বলেছিলেন নানা কথা। এটা পুনর্বিবেচনায় আনার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি যে এটা যদি আবার পুনর্বিবেচনায় এনে আমাকে সুযোগ দেওয়া হয়। বাছাই প্রক্রিয়া নিয়ে সমালোচনা করার জবাবে উল্টো ইসমাইলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে ফেডারেশন। গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি, যার প্রত্যেকেই ফেডারেশনের সদস্য। সেই কমিটির দেয়া রায় 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ইসমাইলকে। তো এরকম একটা সিলেকশনকে নিয়ে অদ্যত্বপূর্ণ কিছু বক্তব্য যেগুলি প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতে আসছে, যেটা দেশে এবং বিদেশে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে ফেডারেশনের সকলেই দৃঢ়ভাবে মনে করেছে। সে যে আবেদন করেছে আমার যতটুকু মনে হয়েছে যে এটা গ্রহণযোগ্য হয়নি এবং তার তথ্যের সাথে, তার এভিডেন্সের সাথে যায় না। টানা 4 বারের দ্রুততম মানব ইসমাইল সবশেষ বাংলাদেশ গেমসেও হয়েছেন সেরা। এই শাস্তিতে তার ক্যারিয়ার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। আমরা মনে করছি তার যে এজ আছে, সে যে ট্যালেন্ট, ওইটা বিবেচনা করে 1 বছর করা হয়েছে। তাকে পুনরায় অ্যাটলিস্ট মনে করে যে সে তার ভবিষ্যৎ কথা চিন্তা করে এই সাজাটা দেওয়া হয়েছে। এদিকে শাস্তি কমাতে আবেদন করার পরিকল্পনা নৌবাহিনীর অ্যাথলেট ইসমাইলের, তবে গণমাধ্যমে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না তিনি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএফা নেশনস লিগের দ্বিতীয় আসরের ফাইনাল আজ। ইতালির মিলানে রাত 1:15 স্পেনের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কাগজে কলমে ফরাসিরা ফেভারিট হলেও ফাইনালে শক্ত প্রতিরোধ করবে স্পেন। 2 দলের জন্যই এটি নেশনস কাপের প্রথম শিরোপার হাতছানি। একদিকে পরাক্রমশালী ফ্রান্স অভিজ্ঞতায় শক্তির বিচারে যারা ঢের এগিয়ে, অন্যদিকে তারুণ্যের শক্তিতে বলিয়ান স্পেন। মাস্টার মাইন্ড লুইস এনরিকের দর্শনে ক্রান্তিকাল পেছনে ফেলেছে লারোহা। সবশেষ ইউরোতেই ঝলক দেখা যায়, তবে জয়রোধ থেমে যায় ইতালিয়ান দুর্গের সামনে। এবার সেমিতে সেই দুর্গ ভেঙে ফাইনালে এসেছে স্প্যানিয়ার্ড দল। এখন লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে নেশনস কাপের শিরোপা হাতে তোলা। আমি স্পেনের হয়ে ট্রফি জিততে চাই। ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে নেশনস লিগের ফাইনালে এসেছি, বিশ্ব চ্যাম্পিয়নদেরও হারাতে প্রস্তুত। জানি ওদের অ্যাটাক বিশ্বসেরা, তবে নিজেদের খেলায় আমাদের আস্থা আছে। বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে দারুণ কামব্যাকে ফাইনালের টিকিট হাতে পেয়েছে ফ্রান্স। দুর্দান্ত জয়ে উজ্জীবিত দেশমের দল। ফরাসিদের বড় শক্তি তাদের অ্যাটাক। বেনজেমা, এমবাপে, গ্রিজম্যানরা প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরাতে পটু। স্পেন পাসিংয়ে দুর্দান্ত, এমনকি চাপের মধ্যেও দারুণ খেলে। প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলার সামর্থ্য আছে তাদের। অভিজ্ঞতায় আমরা এগিয়ে, কিন্তু জিতবই এর কোনো নিশ্চয়তা নেই। সেজন্য সেরাটা দিতে হবে। তেমন কোনো ইনজুরি সমস্যা নেই ফ্রান্স শিবিরে, তবে করোনা আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না আদ্রিয়ান রাবিয়ট। আর করোনা আঘাতে আগে থেকেই নেই ফ্রান্স মিডফিল্ডের মধ্যমণি এনগোলো কন্তে। বড় কোনো চোট নেই স্পেন স্কোয়াডে। মোরাতার জায়গায় বার্সা টিনেজার গাভি কোচ এনরিকের প্রথম পছন্দ। ফেরান তোরেস স্প্যানিশ অ্যাটাকের বড় শক্তি। সেমিতে জোড়া গোল করে উজ্জীবিত এই তরুণ সেন্সেশন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে জয়ে ফিরতে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। 2 বন্ধু মেসি সুয়ারেজ আবারও মুখোমুখি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 5:30টায়। বাছাই পর্বে এখনও অপরাজিত আর্জেন্টিনা, তবে 4 ড্রতে শীর্ষে থাকা ব্রাজিলের চেয়ে তারা পিছিয়ে 8 পয়েন্টে। সবশেষ প্যারাগুয়ের কাছে পয়েন্ট হারিয়ে কিছুটা চাপে স্ক্যালোনির দল। সাফল্য পেতে আবারও লিওনেল মেসির দিকে তাকিয়ে আলবি সেলেস্তে। অন্যদিকে রাত 3টায় ব্রাজিলের খেলা কলম্বিয়ার বিপক্ষে শতভাগ জয় নিয়ে টেবিলের চূড়ায় সেলেসাওরা।
সাসপেনশন কাটিয়ে ফিরেছেন নেইমার। ফ্রন্টলাইনে তার সঙ্গী হবেন রাফিনিয়া ও বারবোসা। হেড টু হেডে ব্রাজিলের 20 জয়ের বিপরীতে কলম্বিয়ার সাফল্য 3 বার, ড্র হয়েছে 10টি ম্যাচ। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দেশ এবং সমাজ উপকৃত হয়। এ সময় চলতি বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী 2 সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভকে অভিনন্দন জানান। রোববার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া প্রীতি সমাবেশে এইসব কথা বলেন মন্ত্রী। জানিয়েছেন, এই পর্যন্ত 1,20,000 তথ্য অধিকার আইনে আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তথ্য না দিলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পরে প্রীতি সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে উপহারের গাড়ির চাবি হস্তান্তর করেন। হাতে অনেক ক্ষমতা, সেই ক্ষমতা যেন রাষ্ট্রের কাজে লাগে, সেই ক্ষমতা যেন সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়, সেই ক্ষমতা যেন অব্যক্তদের পক্ষে কথা বলে, সেই ক্ষমতা যেন যে স্বপ্ন দেখতেও ভুলে গেছে তাকে স্বপ্ন দেখায়, অনুন্মোচিত বিষয়গুলোকে যেন উন্মোচিত করে, সেটি আমার প্রত্যাশা। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে 1,259 টাকা করা হয়েছে, যা 10 অক্টোবর থেকে কার্যকর। তবে সরকারি খাতের 12.5 কেজি এলপিজির দাম অপরিবর্তিত থাকছে। অক্টোবর মাসের এলপিজির দাম নির্ধারণ করতে রোববার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জানান, বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূল্য মূসকসহ 1,033 টাকা থেকে বাড়িয়ে 1,259 টাকা করা হয়েছে। এটি ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ বিক্রয় মূল্য, যা কার্যকর হবে 10 অক্টোবর থেকেই। তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন হয়নি। সরকারি 12.5 কেজি এলপিজির দাম আগের 591 টাকাই থাকছে। এটা আমদানিকৃত মূল্য 12 কেজিতে 158 টাকা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র সৌদি সিপির কারণে। এর সঙ্গে আমাদের জাহাজ ভাড়া, তারপরে ওই মূসকের পার্সেন্টেজ বিবেচনা করে বিএটি আর কি, ব্যাট এবং ট্যাক্স যোগ করলে এটা ওই সৌদি সিপির মূল্যের সঙ্গে এটা পরিবর্তন হয়, আরও 13 টাকা যোগ হয়ে গেছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দামও লিটার প্রতি 50 টাকা 56 পয়সা থেকে বাড়িয়ে 58 টাকা 68 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করার দাবি বিইআরসির চেয়ারম্যানের। 143 টাকা পেতেন 12 কেজিতে একজন অপারেটর, এখন এটা পাচ্ছেন 185 টাকা 88 পয়সা। অর্থাৎ এটা আমরা যদি সার্বিক বিবেচনা করি মূসক সহ, তাইলে সেটা 59 টাকা বৃদ্ধি পেয়েছে পূর্বের রেট যেটা ছিল। তাইলে সৌদি সিপি যোগ করলে দেখবেন সেটা দাঁড়িয়েছে গিয়ে 1259 টাকা। বাজারে এলপিজির নতুন দাম কার্যকরের বিষয়ে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সহযোগিতা চেয়েছে বিইআরসি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিস্ফোরক চিহ্নিতকরণ মেশিন বন্ধ থাকায় এখনো পণ্য জট কমেনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। কোনো কোনো রপ্তানি পণ্য পাঠাতে 2 দিন বা তারও বেশি সময় লেগে যাচ্ছে, এতে চরম ভোগান্তিতে রপ্তানিকারকরা। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দাবি, রোববার দুপুরে একটি ইডিএস মেশিন সচল হয়েছে, শিগগিরই কমবে পণ্য জট। রোববার দুপুর ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের দৃশ্য এটি। রপ্তানিমুখী পণ্য নিয়ে দীর্ঘ সারিতে অপেক্ষায় এসব গাড়ি। যদিও কথা ছিল অগ্রাধিকার ভিত্তিতে এসব পণ্য ঢুকবে কার্গো ভিলেজে, তারপর ইডিএস মেশিনে দ্রুত পরীক্ষার পর উঠবে কার্গো বিমানে, কিন্তু ভেতরে ও বাইরে জট। ফ্রেট ফরওয়ার্ড ও সিএন্ডএফ এজেন্টরা জানিয়েছেন, একদিকে রপ্তানির চাপ বেড়েছে, আবার স্ক্যানার নষ্ট। এতে কোনো কোনো পণ্য পাঠাতে অপেক্ষা করতে হচ্ছে 2 দিন বা তারও বেশি। এখনো একই অবস্থা, জট এখনো খোলেনি। এখনো আমরা যে স্ক্যানিং করি, স্ক্যানিং মেশিন একটা এখনো ঠিক হয় নাই। ওয়ার হাউসের ভিতরে একটা মানুষ এখন কাজ করার মতো কোনো পরিবেশ নেই আর কি। একটা ট্রলি ঢুকবে, তাই কে কোন সময় অ্যাক্সিডেন্ট হয় এটাও বলা যায় না। আর ওরকম প্রসেস নেই, বিদায় ওদের এখানে জ্যাম লেগে থাকে। যে একটা গাড়ি ঢোকাইতে 2 দিন সময় লাগে।
স্ক্যানার নষ্ট থাকায় বাংলাদেশের পণ্য নিতে চাচ্ছেন না আমদানিকারকরা। এমন অভিযোগ পেয়ে 29 সেপ্টেম্বর কার্গো ভিলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে জানানো হয় পুরনো ইডিএস মেশিন দুটি অচল আর নতুন দুটি চালু করা যায়নি, এতে তৈরি হয়েছে অচল অবস্থা। এর 10 দিন পর একটি ইডিএস সচল হয়েছে দাবি করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। নতুন দুটো আমাদের সবকিছু বসানো আছে, কিন্তু ওই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এসে ওরা সার্টিফাই করে দিয়ে যায়, ভ্যালিডেশন করে দিয়ে যায়, সেটা এখনো করা হয় নাই। তারা আসবে হলো আপনার এই মাসের 14 তারিখে আসবে, আসার পরে 20 তারিখ পর্যন্ত তারা ইন্সপেকশন করবে। কার্গো পরিস্থিতির উন্নয়নে রোববার বিকেলে বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন বিজিএমইএ নেতারা। চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানান তারা। নতুন ইডিএস মেশিন দুটি দ্রুত চালু করার তাগিদ দেন বিজিএমইএ নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে মহিষের শিং থেকে বানানো হচ্ছে বিভিন্ন ধরনের গহনা। পাহাড়ি নারীদের কাছে ব্যাপক কদর রয়েছে হস্তচালিত যন্ত্রে বানানো বাহারি গহনার। তবে মহিষের শিং সংকটের কারণে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। খাগড়াছড়ির দীঘিনালার নিভৃত পল্লীতে 40 বছর ধরে মহিষের শিং থেকে বাহারি গহনা বানাচ্ছেন পূর্ণজীবন চাকমা। কাঠের যন্ত্র দিয়ে সনাতনী পদ্ধতিতে তৈরি করা হচ্ছে হাতের চুড়ি, আংটি, কানের দুল ও গলার চন্দ্রহার। গ্রামের নারীরা গহনার মূল ক্রেতা। খাগড়াছড়ি ও রাঙামাটির অনেক নারী আসেন গহনা কিনতে। আগে বড় বড় মহাজনের বউদেরকে যখন নিয়ে আসে, বউ হিসাবে নিয়ে আসে, তখন কিন্তু ওই মহিষের সিংয়ের যে চুড়িটা তারা গহনা হিসাবে বা একটু ওটাকে সম্ভ্রান্ত পরিবারের হিসাবে চিহ্ন হিসাবে দিত। আমাদের মূলত যে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে আদিবাসী নারীরা মহিষের গয়নাগুলো অনেক পছন্দ করে। শিং থেকে একজোড়া চুড়ি বানাতে সময় লাগে 2 ঘন্টা। এ শিল্পের কাজ বেশ কষ্টসাধ্য বলে জানালেন এই শিল্পী। মাল তো সবসময় পাওয়া যায় না, মহিষের সিংয়ের অভাব। মাল পাওয়া যাইলে অন্যান্য গ্রাম থেকে আয়, তারপর কিনে লই যায়, তারপর আর মাল না থাকলে এমনি বয়ে থাকুন। কক্সবাজার ও বান্দরবান থেকে সংগ্রহ করা হয় মহিষের বড় শিং। তবে এখন ভালো শিং না পাওয়ায় বিলুপ্তির পথে এই শিল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।